বিসমিল্লাহির রহমানির রহিম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ বিবিএ সম্মান প্রথম বর্ষ বাজারজাতকরণ নীতিমালার লেকচার 5। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে পণ্য পরিকল্পনার উপাদান অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বিষয়গুলো নিয়ে। আমি মোহাম্মদ মোতাহার হোসেন সরকার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি আজিজ কলেজ, বগুড়া। এই লেকচারটি তৈরিতে যে বইটি সহায়তা গ্রহণ করা হয়েছে বাজারজাতকরণ নীতিমালার সঞ্জীব সার বই এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। শুরুতেই আমরা জেনে নিব এই অধ্যায় হতে যে বিষয়গুলো আর কি তোমরা শিখবে। পণ্য বলতে কি বোঝায়, ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ, শিল্প পণ্যের শ্রেণী বিভাগ, শিল্প পণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ, ভোগ্য পণ্য শিল্প পণ্যর মধ্যে পার্থক্য এবং ভোগ্য পণ্য শিল্প পণ্যের যে বৈশিষ্ট্য সমূহ। শুরুতেই আসলে একটি বিষয় যে পণ্য কি, যে পণ্য বলতে আমরা কি বুঝি। সাধারণত গ্রাহকদের সাথে দৃশ্যমান সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পণ্য। অর্থাৎ একজন গ্রাহকের সাথে দৃশ্যমান যে সম্পর্ক স্থাপন করছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পণ্য। পণ্যর মাধ্যমে কারবারি প্রতিষ্ঠানে গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ যারা কারবারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে গ্রাহকদের সম্পর্ক স্থাপন করছে পণ্যের মাধ্যমেই, এবং সেই সম্পর্ক অক্ষুণ্ণ রেখে মুনাফা অর্জনের পথ প্রশস্ত করা যায়। অর্থাৎ এই সম্পর্কটা অক্ষুণ্ণ রাখলে তার পথটা প্রশস্ত করা সম্ভব হয়। আসলে পণ্য বলতে আমরা সাধারণত দ্রব্য সামগ্রীকে বুঝে থাকি, কিন্তু বাজারজাতকরণের ভাষায় পণ্য শব্দের অর্থ আরো ব্যাপক। বাজারজাতকরণের দৃষ্টিকোণ থেকে পণ্য বলতে এমন সব বস্তু বা সেবাকে বোঝায় যা মানুষের চাহিদা মেটাতে পারে। অর্থাৎ যে কোনো দ্রব্য সামগ্রী হতে পারে, চাল, ডাল, আটা, লবণ, যে কোনো পণ্য সামগ্রী কি হতে পারে সেটাকে আমরা বলছি যে সাধারণত দ্রব্য সামগ্রীকে বলছি আমরা পণ্য। কিন্তু বাজারজাতকরণের ভাষায় যেটি বলা হচ্ছে যে পণ্য বলতে এমন বস্তু বা সেবাকে বোঝানো হবে যা মানুষের চাহিদা মেটাতে পারে। এইখানে ফিলিপ কোটলার ও গ্যারি আমস্ট্রং একটি সংজ্ঞা প্রদান করেছেন, আমি তোমাদের সামনে সেটি তুলে ধরছি। যে পণ্য হলো ক্রেতাদের মনোযোগ ও অধিকার অর্জনের জন্য বাজারে প্রাপ্য একটি জিনিস যা ব্যবহার ও ভোগের মাধ্যমে ক্রেতা তার অভাব ও চাহিদা পূরণ করতে পারে। ঠিক একই বিষয় যে পণ্য হলো ক্রেতাদের মনোযোগ ও অধিকার অর্জনের জন্য কি করছে, বাজারে প্রাপ্য এমন একটি জিনিস যা ব্যবহার ও ভোগের মাধ্যমে, যেটি ব্যবহার এবং ভোগ করে ক্রেতা তার অভাব ও চাহিদা পূরণ করতে পারছে। অর্থাৎ শুধু পণ্য এমন একটি বিষয় হতে হবে যা ক্রেতাদের মনোযোগ এবং অধিকার অর্জন করছে, পাশাপাশি সে তা ব্যবহার এবং ভোগ করে ক্রেতা তার অভাব এবং চাহিদা পূরণ করতে পারছে, সেই বিষয়টিকে আমরা বলবো পণ্য। এই হচ্ছে বিষয়টাকে বলা হচ্ছে পণ্য। এখন এই পণ্যের ক্ষেত্রে কিছু শ্রেণী বিভাগ রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি যে পণ্যকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়েছে বাজারজাতকরণের বৈশিষ্ট্য অনুসারে। একটিকে বলা হচ্ছে ভোগ্য পণ্য, আরেকটি হচ্ছে শিল্প পণ্য। এই ভোগ্য পণ্য এবং শিল্প পণ্যকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমত আগে জানবো যে ভোগ্য পণ্য কোনটি। আসলে আমরা ভোগ্য পণ্য কাকে বলছি। ভোক্তাগণ ভোগ করার উদ্দেশ্যে সরাসরি যে সমস্ত পণ্য সামগ্রী ব্যবহার করে থাকে তাকেই ভোগ্য পণ্য বলে। অর্থাৎ আমরা ভোগের জন্য যে সমস্ত পণ্য সামগ্রী ব্যবহার করে থাকি, যেমন আমি যদি চাল ক্রয় করে থাকি তাহলে কিন্তু চাল সবকিছু কিন্তু আমি ভোগ করব। ডাল ক্রয় করলে সবকিছু কিন্তু আমি ভোগ করব। অনেক সময় আমরা আইসক্রিম নিয়ে থাকি, সেটি কিন্তু আসলে ভোগের জন্য। চকলেট, তার মানে এই যে ভোক্তাগণ তার ভোগ করার উদ্দেশ্যে যে এই যে পণ্যগুলো ক্রয় করেছে এবং সবকিছুই ভোগ করে ফেললো, সেটিকে বলা হচ্ছে ভোগ্য পণ্য। পক্ষান্তরে শিল্প পণ্য আসলে কোনটি? কোন পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য, অর্থাৎ একটি পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যাবতীয় যে সকল সামগ্রীর প্রয়োজন হয় বা শিল্প কারখানায় ব্যবহৃত হয় তাই শিল্প পণ্য। তার মানে এখানে কাঁচামাল হতে পারে, যন্ত্রপাতি হতে পারে। তার মানে এখানে পণ্যদ্রব্য, যে পণ্যদ্রব্য ক্রয় করা হচ্ছে উৎপাদন করার জন্য। অর্থাৎ কাঁচামাল দিয়ে কি হতে পারে, যে এখানে কাঁচামাল আমরা যদি দেখি যে পোশাকের ক্ষেত্রে কাঁচামাল হতে পারে, রং হতে পারে, সুতা হতে পারে, সেগুলো ব্যবহার করে শার্ট উৎপাদন করা হচ্ছে, টি শার্ট উৎপাদন করা হচ্ছে, এরপর যে কোনো পণ্য সেখানে উৎপাদন করা হচ্ছে। আবার যদি যন্ত্রপাতির ক্ষেত্রে দেখি যে ভারী যন্ত্রপাতি বা কাঁচামাল ব্যবহার করে গাড়ি উৎপাদন করা যাচ্ছে। তারপর মোবাইলের জন্য যদি প্রযুক্তিগত কিছু পণ্য নিয়ে আসা হয়, যেমন টেকনিক্যাল বিষয়গুলো, সেগুলোকে ব্যবহার করে সে পণ্য উৎপাদন, তাকে বলা হচ্ছে কি শিল্প পণ্য। তার মানে
কোনো পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যাবতীয় যে সকল সামগ্রীর প্রয়োজন হয় বা শিল্প কারখানা ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে শিল্প পণ্য। এখন এই পণ্যের শ্রেণী বিভাগ থেকে আমরা ভোগ্য পণ্য, শিল্প পণ্য জানলাম। শুরুতেই আমি যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে ভোগ্য পণ্য বলতে কি বোঝায় এবং এর শ্রেণী বিভাগ। তোমরা দেখতে পাচ্ছ এখানে কনজিউমার গুডস, এখানে আমি নিয়ে এসেছি আলু, মরিচ, ডাল। এগুলো আমরা কিন্তু একটা শপিং, আমরা যদি কোনো বাজারে যাই, এই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণত বাজারের ক্ষেত্রে এইগুলো দৈনন্দিন এই জিনিসগুলো আমরা দৈনন্দিন ক্রয় করে থাকি। তো একটু তোমাদের সামনে একটু তুলে ধরছি যে বাজারে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য দেখতে পাওয়া যায়। আমরা যখন বাজারে যাই বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য দেখতে পাওয়া যায়। বাজারজাতকরণ শাস্ত্রে সাধারণভাবে বিভিন্ন পণ্য সামগ্রী তাদের বাজারজাতকরণ বৈশিষ্ট্য অনুসারে তিন তিন শ্রেণীতে বিভক্ত করা যায়। ভোগ্য পণ্য ওদের মধ্যে একটা অন্যতম। এই ধরনের পণ্য মানুষ সরাসরি ভোগ করে থাকে এবং মানুষের জীবন ধারণের জন্য সেটি আসলে অপরিহার্য। তার মানে এই যে ভোগ্য পণ্যকে আমরা বলছি এটি আসলে মানুষের দৈনন্দিন জীবন ধারণের জন্য কিন্তু খুবই অপরিহার্য। চাল ছাড়া আমাদের কি ভাত হবে না? আমরা কিন্তু যদি আমরা দেখি সেক্ষেত্রে যদি আমরা খাবার সামগ্রী মাছ, মাংস এই বিষয়গুলো আমরা ক্রয় করে থাকি ভোগের জন্য। প্রতিনিয়ত আমরা বাজারে কি করি? এই বিষয়গুলো ক্রয় করে থাকি। তারপর অনেক সময় কি হতে পারে সাবান নিচ্ছি আমরা ব্যবহার করার জন্য। বিভিন্ন দৈনন্দিন যে বিষয়গুলো, দৈনন্দিন আমরা যে পণ্য ক্রয় করছি বাজার থেকে সেগুলো কিন্তু আমরা সবকিছু ভোগের জন্য ব্যবহার করছি। এখানে ভোগ্য পণ্য বলতে আসলে চূড়ান্ত ভোগের উপযোগী পণ্যকে বোঝায়। যেটি এমন একটি পণ্য যেটি চূড়ান্ত ভোগ করা যাচ্ছে এবং ভোক্তাগণ ভোগ করার উদ্দেশ্যে সরাসরি যে সমস্ত পণ্য সামগ্রী ব্যবহার করে তাকেই ভোগ্য পণ্য বলে। তার মানে আমি ভোগ করার উদ্দেশ্যে যে সমস্ত পণ্য সামগ্রী ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ভোগ্য পণ্য। এবং ফিলিপ কটলার এবং গেরি আর্মস্ট্রং এ প্রসঙ্গে বলেন যে ভোগ্য পণ্য হচ্ছে সেসব পণ্য যেগুলো চূড়ান্ত ভোক্তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্রয় করে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি যে ভোগ্য পণ্য হচ্ছে সেই সব পণ্য যা চূড়ান্ত ভোক্তারা কি করছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্রয় করে থাকছে। আমিও ভোক্তা হতে পারি, অন্য কেউ হতে পারে, তাই আমি যে পণ্যটি ক্রয় করছি সেটি আমার চূড়ান্ত ভোগের জন্য। এখন এই ভোগ্য পণ্যের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখবো। এখানে আসলে বৈশিষ্ট্যগুলো তুলে ধরার কারণ হচ্ছে যে আমি কিভাবে চিনবো যে কোনটি আসলে ভোগ্য পণ্য। তো সেখানে শুরুতেই হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য। এখানে ব্যক্তি বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে কিন্তু আসলে ভোগ্য পণ্য ক্রয় করা হয়ে থাকে। মূল উদ্দেশ্য যেটি যে যারা ক্রয় করছে সেটি ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যেই সেটি ক্রয় করা হচ্ছে। তার মানে মূল উদ্দেশ্য হলো ভোগের জন্য। এরপর হচ্ছে ক্রয়ের আকার। আমরা সাধারণত ভোগ্য পণ্য যেটি ক্রয় করছি সেটি কিন্তু খুবই অল্প পরিসরে সীমিত পরিমাণে। কারণ আমি চাল তো আর ১০০ মণ ক্রয় করব না ভোগ্য পণ্যের জন্য। হয়তো ২ মণ, ১ মণ ১ মাসের জন্য আমরা নিচ্ছি বা অল্প সময়ের জন্য নিচ্ছি। ঠিক পরিমাণটি যেকোনো ভোগ্য পণ্য ক্রয় করা হচ্ছে অল্প পরিমাণে। অথবা ধরো চকলেট তুমি কিনতে গেলে, এখন চকলেট কি বেশি পরিমাণে তুমি তো কিনছো না। চকলেট নিলে অল্প পরিমাণে দেয়। তার মানে ক্রয়ের আকারটা কিন্তু এখানে আসলে খুবই ছোট। এরপরে রয়েছে প্রক্রিয়াকরণ, মানে আরেকটি উদ্দেশ্য হলো প্রক্রিয়াকরণটা কি রকম হতে পারে। ভোগ্য পণ্য ব্যবহারের পূর্বে সাধারণত প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় না। আমি যদি বলি যে এই ভোগ্য পণ্য ব্যবহারের পূর্বে সাধারণত প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় না। শুধুমাত্র শিল্প পণ্যের ক্ষেত্রে এটি সম্ভব হয়। যেমন চাল থেকে ভাত রান্না করা হয়। আমি সরাসরি চালটি কিনে নিয়ে এসে ভাত রান্না করলাম। একক প্রতি মূল্য। এটা আসলে সাধারণত যেহেতু ভোগ্য পণ্য সহসায় বাজারে পাওয়া যাচ্ছে, এটি কিন্তু একক প্রতি পণ্যর মূল্যটা কিন্তু কম থাকবে স্বভাবতই। এরপরে যেটি রয়েছে বন্টন প্রণালী। ভোগ্য পণ্যের ক্রেতারা সারা দেশে ছড়িয়ে থাকে এবং এক্ষেত্রে যেটি আমি বলছি যে বন্টন প্রণালী কিন্তু দীর্ঘ হবে। কারণ খুচরা ব্যবসায়ী, আমি যদি চালের বাজার যদি দেখি তাহলে সারা দেশেই, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, সারা দেশে কিন্তু খুচরা ব্যবসায়ী চালের ব্যবসায়ী রয়েছে। তাহলে বন্টন প্রণালী সবসময় কি হবে? দীর্ঘ হবে। অর্থাৎ ভোগ্য পণ্য বাজারজাতকরণে দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। এটি কিন্তু আরেকটি বৈশিষ্ট্য। এরপরে রয়েছে ক্রয়ের ঘনত্ব। ক্রয়ের ঘনত্বটা কি রকম হতে পারে? ক্রেতারা ভোগ্য পণ্য ঘন ঘন ক্রয় করে। তার মানে এখানে একটি বিষয়, শিল্প পণ্য কিন্তু বারবার ক্রয় করা সম্ভব হবে না। আমি যদি ফ্রিজ কিনতে চাই বা কোনো কাঁচামাল কিনতে চাই তাহলে কিন্তু সেটি কিন্তু বারবার ক্রয় করা সম্ভব হবে না। একবারে বড় বেশি পরিমাণে কিনতে হতে পারে। তার মানে এখানে ভোগ্য পণ্য ঘন ঘন ক্রয় করে এবং প্রতিবার আর এটিকে মানে বেশি পরিমাণে না কিনে অল্প পরিমাণে ক্রয় করা হচ্ছে। তাই ভোগ্য পণ্য ক্রয় ঘনত্ব বেশি হয়। প্রসার হাতিয়ার, অর্থাৎ এখানে প্রসারমূলক কার্যক্রমের কি রকম বিষয় হতে পারে? যে এখানে ভোগ্যপণ্য বাজারজাতকরণে বিজ্ঞাপন ও বিক্রয় প্রসার বেশি কার্যকর। তার মানে এখানে বিজ্ঞাপন এবং পাশাপাশি বিক্রয় প্রসারটাকেও এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি হচ্ছে তার আরেকটি বৈশিষ্ট্য। বাজার বিস্তৃতি, এখানে বাজারটা কি রকম হবে? ভোগ্যপণ্যের বাজার দেশের আনাচে কানাচে বিস্তৃত। অর্থাৎ আমি একটু আগে কিন্তু বলেছি যে বন্টন প্রণালী দীর্ঘ, এর কারণ হচ্ছে এর বাজারটা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বাজার বিস্তৃতিটা সাধারণত কি হবে? বিস্তৃত হবে। সারা দেশের আনাচে কানাচে এই বাজারটি থাকবে। প্রাত্যিক চাহিদা,
মানুষের দৈনন্দিন জীবনধারণের জন্য কিন্তু আসলে ভোগ্য প্রয়োজন হয়। অর্থাৎ প্রাথমিক যে চাহিদা আমার রয়েছে সেটি কিন্তু প্রয়োজনের জন্য এই ভোগ্য পণ্য সাধারণত কি হবে? প্রয়োজন হবে। এরপরে রয়েছে চাহিদা। ব্যবহারকারীদের উপর ভোগ্য পণ্যের চাহিদা নির্ভরশীল। তার মানে যারা ব্যবহার করছে অর্থাৎ ভোগ্য পণ্য শেষ হয়ে গেল, আবার একটা পণ্য শেষ হওয়ার পরে পুনরায় কিন্তু আরেকটা পণ্যের চাহিদা তৈরি হবে। তার মানে অথবা যে পণ্যটি আমি ব্যবহার করছি সেটি শেষ না হওয়া পর্যন্ত। তার মানে চাহিদা কার উপর নির্ভরশীল করছে? ভোগ্য পণ্যের চাহিদা নির্ভরশীল করছে ব্যবহারকারীদের উপর। এরপরে অর্থ বিনিয়োগ। ভোগ্য পণ্য একক প্রতি মূল্য সাধারণত কম হয়ে থাকে। তাই এক্ষেত্রে কি হবে? ব্যয়টিও কিন্তু বিনিয়োগ ব্যয়টিও কিন্তু সাধারণত কম হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমি তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে যে এই যে ভোগ্য পণ্যের কথা বললাম এর কিছু শ্রেণী বিভাগ তোমাদের সামনে তুলে ধরবো, যে উদাহরণ সহ কিছু ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ। অর্থাৎ ভোগ্য পণ্যকে বিভিন্ন ভাগে যে আমি ভাগ করেছি, এখানে তোমাদের একটি ছকের সাহায্যে দেখানো হয়েছে। দেখো যে ভোগ্য পণ্য আসলে মূলত হচ্ছে চার ধরনের, চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সুবিধা পণ্য, 2 নাম্বার হচ্ছে শপিং পণ্য, 3 নাম্বার বিশিষ্ট পণ্য, 4 নাম্বারে হচ্ছে অযাচিত পণ্য। আবার একটু খেয়াল করো, সুবিধা পণ্যকে আবার 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য, একটি হচ্ছে লোভনীয় পণ্য, আর একটি হলো জরুরি পণ্য। এখন শপিং পণ্যকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো শৌখিন পণ্য, 2 নাম্বারে হচ্ছে সেবা পণ্য, আর অযাচিত পণ্যকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে একটি নিয়মিত অযাচিত পণ্য, আর একটি হচ্ছে নতুন অযাচিত পণ্য। তাহলে আমরা একটু তোমাদের সামনে তুলে ধরবো যে এই যে ভোগ্য পণ্যগুলো 4টি বিশেষ শ্রেণীতে ভাগ করেছি সেগুলো উদাহরণ সহ তোমাদের সামনে একটু তুলে ধরবো। প্রথমেই যে বিষয়টি সেটি হলো সুবিধা পণ্য। আসলে সুবিধা পণ্য কোনটি এবং তোমাদের সামনে সেটি নিয়ে আমি কথা বলবো। যে সমস্ত ভোগ্য পণ্য ক্রয়ের সময় ভোক্তা বা ক্রেতাগণ দর কষাকষি করে না। তার মানে যে পণ্যটি ক্রয়ের সময় ভোক্তা বা ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু দর কষাকষি করবে না। কি এরপর কি করবে? যে মূল্য সম্পর্কে তেমন যাচাই করে না। অল্প অল্প পরিমাণে প্রতিনিয়ত নিকটস্থ খুচরা দোকান হতে ক্রয় করে। সে সমস্ত পণ্য সামগ্রীকে সুবিধা পণ্য বলা হয়। তার মানে এই পণ্যটি ভোক্তা যারা কিনছে তারা কিন্তু দর কষাকষি করছে না, এবং কি করছে? যারা মূল্য সম্পর্কে আগে থেকে যাচাই যাচাই সাধারণত কি করে না, তেমন কোনো যাচাই করবে না, এবং অল্প অল্প পরিমাণে প্রতিনিয়ত নিকটস্থ খুচরা দোকান হতে ক্রয় করবে। কারণ আমি এখানে কিছু বিষয় তুলে ধরেছি, যেমন বিস্কুট, ব্রেড, বিস্কুট, সাবান। আমরা তো সাধারণত কি করি? দোকানে গিয়ে কিন্তু দর কষাকষি করি না, বিস্কুটের যে দাম সেটি নিয়ে আসি। লবণ, আইসক্রিম এগুলো আমরা যে দামটি থাকে সেটি কিন্তু আমরা দিয়ে নিয়ে আসি। এখানে সাবান আছে, তারপর আমি চিত্রতে তোমাদের ধরেছি কিছু সার্ফ এক্সেল দেখো, এবং এই যে দৈনন্দিন যে বিষয়গুলো ভোক্তা আমরা যে কি করছে, ভোক্তা বা ক্রেতা কিন্তু এগুলো নিয়ে কিন্তু দর কষাকষি করছে না। আমরা যখন বিস্কুট কিনতে যাচ্ছি দোকানের সামনে, তখন তো আমরা দোকানিকে বলছি না যে এটি এই টাকা দিব না এই টাকা দিব। তার মানে এটি তেমন কিন্তু আমরা মূল্য সম্পর্কে খুব একটা যাচাই করি না, কারণ পণ্যের গায়ে যা লেখা রয়েছে সেই অনুযায়ী মূল্য আমরা পরিশোধ করে দিয়ে আসি। তার মানে এটা নিকটস্থ খুচরা দোকানের কাছ থেকে এই পণ্যটি আমরা ক্রয় করে থাকছি। এই জন্য এটিকে বলছি কি? সুবিধা পণ্য। তাহলে প্রথমত হচ্ছে যে আমি কি বললাম একটু আগে, প্রিয় শিক্ষার্থী দেখো যে সুবিধা পণ্যের মধ্যে যে বিষয়গুলোকে আমি নিয়ে আসলাম, যে প্রথম হচ্ছে সুবিধা পণ্য। তাহলে সুবিধা পণ্য কেমন হবে? যে পণ্যটা দর কষাকষি ক্রেতাগণ দর কষাকষি করবে না, মূল্য সম্পর্কে তেমন যাচাই করবে না, এবং অল্প অল্প পরিমাণে প্রতিনিয়ত নিকটস্থ খুচরা দোকান হতে ক্রয় করবে। এখন এই সুবিধা পণ্যের যে আমরা ক্লাসিফিকেশন করেছি, অর্থাৎ সুবিধা পণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, তার উদাহরণ আমি তোমাদের সামনে দিচ্ছি। একটা হলো অত্যাবশ্যকীয় পণ্য, তার মানে যেটা খুবই প্রয়োজন আমাদের প্রতিনিয়ত। আমরা জানি চাল ছাড়া কি আসলে প্রতিদিন আমরা প্রতিদিনই চাল দরকার। আমরা কি হচ্ছে বাঙালি, মাছে ভাতে বাঙালি। তার মানে ভাত কিন্তু আমরা যতই অন্য কিছু খাই না কেন, ভাত কিন্তু আমাদের খেতেই হবে। তাহলে চাল, তেল, লবণ। এখন আমি যদি তরকারি রান্না করি তাহলে সেক্ষেত্রে কি হবে? তেল, লবণ অবশ্যই দরকার হবে। তাহলে এটি কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য। লবণ ছাড়া কিন্তু আসলে তরকারি সম্ভব না। তেল ছাড়া তরকারি সম্ভব না। এটি কিন্তু খুবই জরুরি একটি বিষয়। আমরা যদি মনে করি যে তেল ছাড়া তরকারি রান্না করব তাহলে সেটি হবে, কিন্তু খুব একটা আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা মুখরোচক খাবার সাধারণত পছন্দ করি, সেটি হয়তো খুব একটি স্বাদযুক্ত হবে না। তার মানে অত্যাবশ্যকীয় পণ্য আমরা প্রতিনিয়ত যে বিষয়গুলো লাগছে সুবিধা পণ্যের মধ্যে, সেটি হলো চাল, তেল, লবণ, এই বিষয়গুলো। এরপরে হচ্ছে লোভনীয় পণ্য। যে আসলে লোভনীয় পণ্য কোনগুলো? যেগুলো একটু দেখেই আমার কি হচ্ছে যে না এই পণ্যটি আমার কিন্তু হয়তো লোভ হচ্ছে। যেমন আইসক্রিম। আমাদের সামনে যদি কি হলো যে একটি আইসক্রিমের দোকান বা আইসক্রিম সামনে চলে আসলো, তখন কি হবে? আইসক্রিমের প্রতি একটা মনোযোগ চলে আসবে। ইস! আমি যদি আইসক্রিমটা খেতে পারতাম। চটপটি, খেলনা এগুলো কিন্তু আসলে আমরা সবসময় কিনছি না। এগুলো লোভনীয় পণ্য। তার মানে ওই মুহূর্তে কিন্তু আমার ক্রয়ের কথা কিন্তু আমার চলে আসলো। তার মানে
প্রতিদিন কিন্তু আমি আইসক্রিম খাচ্ছি না, কিংবা প্রতিদিন চটপটি খাচ্ছি না, কিংবা খেলনা প্রতিদিন আমি নিচ্ছি না। এগুলো হচ্ছে লোভনীয় পণ্য। ওই মুহূর্তে আমাকে এটা সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে যে আমি ওইটা ওই সময় এটা কিনবো। এরপর হচ্ছে জরুরি পণ্য। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। জরুরি পণ্য কোনগুলো? যেগুলো খুবই বেশি জরুরি হয়ে পড়ে। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাহলে কি দরকার হবে? আমার ছাতা দরকার হতে পারে। তারপর অসুস্থ হলে কি দরকার হতে পারে? যে অসুস্থ হলে আমার ঔষধ দরকার হতে পারে। তাহলে এগুলো কি কার মধ্যে পড়ছে? অবশ্যই সেটি হচ্ছে কি আমার জরুরি পণ্যের মধ্যে। আমি যদি ঔষধ না খাই তাহলে কি আমার রোগ সারবে? কখনোই না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা করোনাকালীন সংকটের মধ্যে রয়েছি। এখন আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু আমার জরুরি পণ্য কোনটি? ঔষধ আমার দরকার। এরপর এখন বর্ষাকালের বিষয়টি চলছে। বর্ষাকালে আমি যদি বাইরে বের হই হঠাৎ করে তাহলে কি হবে? আমার বৃষ্টি চলে আসলে ছাতার দরকার। যে এটিকে বলা হচ্ছে জরুরি পণ্য। তাহলে সুবিধা পণ্যের ৩ টি ভাগ। একটি হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য বলছি, একটিকে বলছি লোভনীয় পণ্য, আরেকটিকে বলছি জরুরি পণ্য। এরপরে প্রিয় শিক্ষার্থী, ২ নাম্বার যেটিকে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটি হচ্ছে শপিং পণ্য। আমরা কিন্তু সচরাচর শপিং পণ্য সম্পর্কে সবাই জানি। আমরা কাপড় কিনতে যাই না এমন কেউ নেই। তার মানে আমরা শার্ট বলি, জামা বলি, সবাই কিন্তু শপিং করতে যায়। এই যে মোবাইল বলি, এগুলো কি আসলে শপিং পণ্য। আমরা একটু দেখি যে আগে দেখতাম হচ্ছে সুবিধা পণ্য, এখন হচ্ছে শপিং পণ্য। যেসব পণ্য ক্রয় ক্রেতা অনেক সময় ব্যয় করে। আমরা যদি একটা শার্ট কিনতে বা বা বাজারে চলে যাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? অনেক সময় ধরে ঘুরে, ঘুরে যে জিনিসটা আমার হচ্ছে যে পছন্দ হবে তখন আমি সেটা কিনবো। এবং এখানে আরেকটা বিষয়, অনেক দ্রব্যের সাথে তুলনা করি। তার মানে একটার সাথে আরেকটা। আমি একটা শার্টের সাথে আরেকটার সাথে তুলনা করছি। কিরকম? যে এটা সুতি কিনা, কিংবা ওই শার্টের ডিজাইনটা কেমন ছিল, কালারটা কেমন ছিল। এইভাবে আমরা কিন্তু চিন্তা করি এবং অনেক দোকান ঘুরি। একটার পর একটা দোকান কিন্তু ঘুরতে থাকি। অনেক ভেবে চিন্তে পূর্ব পরিকল্পনা মোতাবেক ক্রয়ের সিদ্ধান্ত নেয়। সেসব আসলে পণ্যকে শপিং পণ্য বলে। তার মানে আমি যে পণ্যটি ক্রয় করতে অনেক সময় ব্যয় করছি এবং অনেক দ্রব্যের সাথে তুলনা করছি এবং অনেক দোকান ঘুরছি, ভেবেচিন্তে পুরো পরিকল্পনা মতো ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছি, সেসব পণ্যকে শপিং পণ্য বলছি। যেমন আসবাবপত্র হতে পারে। যেমন আমি একটা বাসার জন্য সোফা ক্রয় করব। এখন সোফা ক্রয় করতে গেলে সেক্ষেত্রে আমাকে কিন্তু এর পণ্যের বৈশিষ্ট্য দেখতে হবে। কোন সোফাতে কেমন কি সুবিধা রয়েছে। তারপর এই একটা দোকান থেকে আরেকটা দোকানে গিয়ে আমি দেখব যে ওই দোকানের যে জিনিসটা আমি দেখলাম সেটার চেয়ে এখানে আরো কোনো ভালো গুণ আছে কিনা। তারপর অনেক সময় কি আমরা মোবাইল কিনি। মোবাইল হয়তো আমি বাসা থেকে চিন্তা করে গিয়েছি যে স্যামসাং ফোন কিনবো। তারপর স্যামসাং এর কোন ফিচারটি রয়েছে সেটির সাথে আরেকটা দোকানে গিয়ে অন্য কোনো মোবাইলের সাথে সেটিকে আমি তুলনা করছি যে এই ফিচারে কি, কি দেয়া আছে। তার মানে এই যে বিভিন্ন সময় ব্যয় করছি, পাশাপাশি ভেবেচিন্তে পুরো পরিকল্পনা মতো ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করছি। এটিকে আমরা বলছি শপিং পণ্য। উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরেছি আসবাবপত্র, ঘড়ি, জুতা, টেলিভিশন। তার মানে এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু এখন আমি টেলিভিশন যদি কিনতে চাই, এলইডি টেলিভিশন নিবো না স্মার্ট টেলিভিশন নিবো, অথবা কোন বিষয়গুলো লেটেস্ট কোনটি প্রযুক্তিযুক্ত আছে সেটিও কিন্তু আমরা কিন্তু দেখে, দেখে দ্রব্যের সাথে তুলনা করে সেই পণ্যটি আমরা ক্রয় করে থাকি। সেটিকে আমরা বলছি শপিং পণ্য। এখন এই শপিং পণ্যের আবার শ্রেণীবিভাগ রয়েছে ২ টি সব স দু ২ ক্ষেত্রে ২ টি রয়েছে মূলত। নিম্নে আমি তার উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। একটিকে বলছি শৌখিন পণ্য। আসলে শৌখিনতার বশে বা শখের বশে আমরা যে পণ্যটি ক্রয় করছি, যে শপিং করছি, সেটিকে বলা হচ্ছে শৌখিন পণ্য। আরেকটা হলো সেবা পণ্য। যেটা হলো আমরা সরাসরি সেবার মাধ্যমে নিচ্ছি, সেটিকে আমরা বলছি সেবা পণ্য। একটু প্রিয় শিক্ষার্থী, যে শৌখিন পণ্য কোনটি? যে আসবাবপত্র। আমরা আসবাবপত্র নিচ্ছি শৌখিনতার বশে। এরপর হচ্ছে অলংকার। মেয়েরা সাধারণত কি করে? বিভিন্ন ধরনের অলংকার ক্রয় করে। সেটি হচ্ছে শৌখিনতার বশে। এরপর পোশাক পরিচ্ছদ। আমরা পোশাক পরিচ্ছদ কিনি প সাধারণত কি? শৌখিনতার বশে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সেবা পণ্য। রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর থেকে আমরা সাধারণত সেবা গ্রহণ করছি। টিভি থেকেও সেবা নিচ্ছি। এয়ার কন্ডিশনার। তার মানে বা রেফ্রিজারেটর কি দরকার হচ্ছে? খাবারগুলোকে সংরক্ষণ করার জন্য। টিভি আমরা অনেক সময় বিনোদনের জন্য ব্যবহার করি। এয়ার কন্ডিশন এই গরমের মধ্যে বা শীতের মধ্যে আমরা এয়ার কন্ডিশনটাকে ব্যবহার করছি। তাহলে শপিং পণ্য ২ ধরনের। একটি হলো শৌখিন পণ্য, আরেকটা হলো সেবা পণ্য। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য আসলে কি? যেসব পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ভোক্তাগণ ব্যাকুল চিত্তে বিশেষ ধরনের প্রচেষ্টা চালায়। তার মানে যে পণ্যটি ক্রয় করার জন্য ভোক্তাগণ ব্যাকুল চিত্তে বিশেষ ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এবং সেসব পণ্য সামগ্রীকে সাধারণত বিশিষ্ট পণ্য বলে। তার মানে আমরা যে পণ্যটি গ্রহণের জন্য বা ক্রয়ের জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালাচ্ছি। যেমন মার্সিডিজ গাড়ি। তার মানে আমার বিশেষ প্রচেষ্টা থাকবে। সচরাচর তো আর সবসময় গাড়ি কেনা সম্ভব না। তার মানে এটা আমার ব্যাকুল চিত্তে বিশেষ ধরনের প্রচেষ্টা চালাতে হচ্ছে। মার্সিডিজ গাড়ি, দামি ব্র্যান্ডের পারফিউম, জুম লেন্স, এই যে বিশিষ্ট অত্যাধুনিক ক্যামেরা। তার মানে এই যে বিষয়গুলো আমার হচ্ছে বিশিষ্ট কোনো পণ্য যে হবে, একেবারে অত্যাধুনিক কোনো বিষয়গুলো
অর্থাৎ আমি যে বিষয়গুলোকে নিচ্ছি যে ব্যাকুল চিত্তে আমি যদি একটা ডিএসএলআর ক্যামেরা ক্রয় করতে চাই, ব্যাকুল চিত্তে যে এটার দাম অনেক, কিন্তু এটা আসলে বিশেষ এই জিনিসটিকে আমাকে গ্রহণ করতে হবে, অথবা ভালো কোনো মোটর বাইক এই যে সেটাকে আমাকে ক্রয় করতে হবে। তার মানে এই যে বিশেষ একটি চাহিদা আমার আমার মধ্যে ব্যাকুল চিত্তে যে সেই তার সেটিকে পাওয়ার যে প্রচেষ্টা, তাকে বলছি আমি বিশিষ্ট পণ্য। এরপরে রয়েছে অযাচিত পণ্য। আসলে অযাচিত পণ্য কোনটি? আমরা একটু দেখি। যেসব পণ্য ক্রেতা দেখেনি বা দেখলেও সাধারণভাবে কি কেনার কথা ভাবেনি, সেসব পণ্যকে অযাচিত পণ্য বলে। তার মানে যেসব পণ্যটা ক্রেতা দেখেনি, সাধারণত দেখেনি, অথবা দেখলেও সাধারণভাবে কেনার কথা ভাবে না। যে পণ্যগুলোকে সাধারণত দেখলেও কেনার কথা ভাবে না অথবা দেখেনি। যেমন জীবন বীমা পলিসি। অনেক সময় আমরা কি করি যে জীবন বীমা পলিসি সামনে চলে আসে, কিন্তু আমরা অনেক সময় এটি নেই না। কারণ পলিসিতে আমার প্রয়োজন নেই। বিশ্বকোষ, এখানে বিভিন্ন তথ্যগুলো থাকে। এরপর হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় কি হয় যে আমরা বিভিন্ন জায়গায় আগুন ধরে গেলে অগ্নি নির্বাপক যন্ত্র প্রয়োজন হয়। এটি আসলে আমরা দেখে অনেক সময় কেনার কথা চিন্তা করি, আবার অনেক সময় নাও ভাবতে পারি যে আমার একটি প্রয়োজন নেই। এই অযাচিত পণ্যকে আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো নিয়মিত অযাচিত পণ্য, আরেকটি হচ্ছে নতুন অযাচিত পণ্য। নিয়মিত অযাচিত পণ্যের মধ্যে জীবন বীমা পলিসি বা বিশ্বকোষ, অর্থাৎ এটি হচ্ছে নিয়মিত। তার মানে আমি যদি একটা জীবন বীমা করে থাকি, তাহলে প্রতিনিয়ত আমাকে কি করতে হবে, যে বীমার যে প্রিমিয়াম সেটিকে প্রদান করতে হবে। আবার বিশ্বকোষ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বিষয়গুলোকে, সেটিও কিন্তু আমার নিয়মিত অযাচিত পণ্যর মধ্যে পড়ে। আর নতুন অযাচিত পণ্য কি হতে পারে? সৌরচালিত গাড়ি। হঠাৎ করে সৌরচালিত গাড়ি চলে আসলো, সৌর বিদ্যুৎ, মাইক্রো ওভেন। তার মানে এটা আমি দেখলাম যে সৌর বিদ্যুৎ চলে আসলো, মনে হলো যে নিলাম, মন চাইলো নিলাম, না হলে নিলাম না। দেখার পরও মাইক্রো ওভেন যদি মনে হয় যে আমার কেনা দরকার, কিনলাম, না হলে আমি কিনলাম না। তার মানে এটি হলো নতুন অযাচিত পণ্য। একটি হচ্ছে নিয়মিত, আর একটা হলো নতুন। প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল হচ্ছে একটি শিল্প ভোগ্য পণ্যের ক্ষেত্রে যে আমি যে ক্লাসিফিকেশন গুলো একটু আগে তোমাদের সামনে এটা আলোচনা করলাম। এবারে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শিল্প পণ্য। একটু কিছুক্ষণ আগে তোমাদের সাথে শিল্প পণ্য কি সেটি আমি আলোচনা করেছি, তারপরে আবারও বলছি যে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যাবতীয় যে সকল সামগ্রীর প্রয়োজন হয় বা শিল্প কারখানা ব্যবহৃত হয় তাই শিল্প পণ্য। অর্থাৎ কোনো পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যাবতীয় যে সকল সামগ্রীর প্রয়োজন হয় বা শিল্প কারখানা ব্যবহৃত হচ্ছে তাকেই আমি বলছি শিল্প পণ্য। এখন এই ব্যবহারের উপর ভিত্তি করে আবার শিল্প পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। নিচে তোমাদের সামনে সেটিকে আমি ধরেছি যে মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য এবং সরবরাহ সেবা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সামনে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে যে মালামালের ক্ষেত্রে যেটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো কাঁচামাল আর একটা হলো প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। কাঁচামালের ক্ষেত্রে কি হতে পারে, যে প্রক্রিয়াজাতকরণ হয়নি এমন ব্যয়বহুল পণ্য যেগুলো চূড়ান্ত উৎপাদিত পণ্যের অংশে পরিণত হয়, সেসব পণ্যকে কাঁচামাল বলে। যেমন এটি সাধারণত আমরা লোহা কি হতে পারে, লোহা খনি থেকে আমরা উত্তোলন করলাম। এখানে বলা হলো যে প্রক্রিয়াজাতকরণ করা হয়নি এমন ব্যয়বহুল পণ্য যেগুলো চূড়ান্ত উৎপাদিত পণ্যের অংশে পরিণত হয়। তার মানে লোহা, ময়দা, তুলা, এই যে বিষয়গুলো এগুলোকে আমরা বলছি যে প্রক্রিয়াজাতকরণ করা হয়নি, কিন্তু চূড়ান্ত উৎপাদিত পণ্যের অংশ হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে, সেটিকে আমরা বলছি কাঁচামাল। আবার কাঁচামালকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটিকে বলা হচ্ছে কৃষি পণ্য আর একটা বলা হচ্ছে প্রাকৃতিক পণ্য। প্রিয় শিক্ষার্থী, কৃষি পণ্য কোনগুলো? যে আমরা দেখি যে কৃষি পণ্য কৃষকরা উৎপাদন করে, মধ্যস্থ কারবারি এগুলো প্রক্রিয়াকরণ বিক্রয় করে। তার মানে আমাদের বাজারজাতকরণ প্রক্রিয়া যারা মধ্যস্থ কারবারি রয়েছে তারা কিন্তু এই কৃষি পণ্যগুলো বিক্রয় করছে, যেমন ধান, পাট, তুলা, ডিম ইত্যাদি। এখন ধান যদি আমরা বলি যে কাঁচামালের একটি কৃষি পণ্য অংশ, কিরকম? যে ধান তো আরো সরাসরি আমরা খাই না, ধানটাকে কি করতে হবে, এটাকে চালে রূপান্তর করতে হবে। পাটটাকেও কি করতে হবে, এখানে প্রক্রিয়াজাতকরণ করে পাটের বস্ত্র তৈরি করা যেতে পারে। তুলা ক্ষেত্রেও ঠিক তাই, তুলা থেকে আমরা বিভিন্ন পোশাক তৈরি করতে পারি। ডিম, দুধ, এগুলো কিন্তু প্রক্রিয়াকরণ করার মাধ্যমে যেমন ডিমকে আমরা বিভিন্নভাবে সেটিকে ব্যবহার করতে পারি। দুধ থেকে আমরা বিভিন্ন ঘি, মাখন, বিভিন্ন কিছু তৈরি করতে পারি। তার মানে এটি একটি হলো কৃষি পণ্য কাঁচামাল, আরেকটি হচ্ছে প্রাকৃতিক পণ্য। প্রাকৃতিক পণ্য প্রক্রিয়াহীন অবস্থায় প্রকৃতি থেকে পাওয়া যায়, অর্থাৎ প্রাকৃতিক পণ্যটি আমরা যেটি পাচ্ছি সেটি প্রক্রিয়াহীন প্রকৃতি থেকে সরাসরি পাচ্ছি। যেমন গ্যাস, আমরা যে প্রাকৃতিক গ্যাসটা পাচ্ছি এটা অনেক সময় কি হচ্ছে প্রক্রিয়াহীন ভাবে, তেলটাও সরাসরি কি হচ্ছে খনি থেকে পাওয়া যাচ্ছে, কয়লা, লোহা। তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে যে প্রকৃতি থেকে আমরা সরাসরি পাচ্ছি এবং পরবর্তীতে সেটাকে কি করা হচ্ছে, এটা চূড়ান্ত উৎপাদিত পণ্যের অংশে পরিণত করা হচ্ছে। তো এই যে বিষয়গুলো এখানে এগুলো ওজনে কিন্তু ভারী। আমরা যদি গ্যাস, তেল, কয়লা, লোহার কথা বলি, ওজনে ভারী এবং কম একক মূল্য এবং উৎপাদন স্থল থেকে ব্যবহার স্থলে নিতে অনেক পরিবহন ব্যয় হয়। তার মানে উৎপাদন স্থল থেকে ব্যবহার স্থলে যেতে কিন্তু পরিবহন খরচটা অনেক বেশি হয়। আরেকটি হচ্ছে
যে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ, একটা ছিল হচ্ছে কাঁচামাল আর একটা হলো প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। এখানে কি যে এগুলো চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ এটি চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে সাধারণত ব্যবহৃত হচ্ছে। কিভাবে? এদের কিছু উপাদানকে পূর্ণ প্রক্রিয়াকরণ করা হয় আর কিছু উপাদানকে কোনরূপ পরিবর্তন করা হয়, যেমন সুতা, টায়ার, ছোট মোটর। তার মানে এই যে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ, অনেক সময় কি হতে পারে যে একটি গাড়ির টায়ার নষ্ট হয়ে গেল, টায়ারটাকে ব্যবহার করা হলো, সুতা ব্যবহার করা হলো কাপড়ের ক্ষেত্রে, ছোট মোটর কোনো মেশিনের ক্ষেত্রে কোনো মোটর ব্যবহার করা হলো। তার মানে দুইটা, একটা হলো কাঁচামাল আর একটা হলো প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। এটি হচ্ছে আরেকটি বিষয়। তার মানে মালামালের ক্ষেত্রে আমরা দেখলাম দুইটি বিষয়, একটা হলো কাঁচামাল আর একটা হলো প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। এটি হচ্ছে শিল্প পণ্যের একটি প্রকারভেদ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মূলধন জাতীয় পণ্য। আসলে দেখি এখানে মূলধন জাতীয় পণ্য কোনটি, ক্লাসিফিকেশনের মধ্যে আরেকটি বিষয় যে এইসব শিল্প পণ্যের মাধ্যমে মূল উৎপাদন কার্য পরিচালনা করা হয়। তার মানে এই যে শিল্প পণ্যগুলো আছে এর মাধ্যমে মূল উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এবং এগুলোর একক প্রতি মূল্য সাধারণত বেশি হয়ে থাকে। যে এই সব শিল্প পণ্যের মাধ্যমে কি করা হচ্ছে যে মূল উৎপাদন কার্য পরিচালনা করা হয় এবং এগুলোর একক প্রতি মূল্য সাধারণত বেশি হয়ে থাকে এবং এগুলো অনেকদিন ব্যবহার করা যায়। মূলধনের একটি বিরাট অংশ এসব পণ্যের জন্য ব্যয় করা হয়। তার মানে মূলধন জাতীয় পণ্য হচ্ছে সেই বিষয়, যেমন হচ্ছে যে আমি যদি ধরুন একটি মেশিন ক্রয় করলাম, তার মানে এখানে বড় ধরনের কোনো মেশিন ক্রয় করলাম, মূলধন জাতীয় পণ্য, সেটি হচ্ছে শিল্প পণ্য। অর্থাৎ একটি উৎপাদনের জন্য আমি যদি মনে করি যে পোশাক উৎপাদনের জন্য বড় বড় মেশিন ক্রয় করা হলো, অথবা যে কোনো ধরনের উৎপাদনের জন্য, অর্থাৎ লেদ মেশিন, আমি বড় ধরনের মেশিন ক্রয় করলাম, অথবা অথবা চাল তৈরি করার ক্ষেত্রে বা আটা তৈরি করার ক্ষেত্রে বড় ধরনের মেশিন ক্রয় করলাম। এই যে মূলধন জাতীয় পণ্য, অর্থাৎ মূলধনের বড় একটি অংশ যেটি যে কাজেটাকে যে উৎপাদন কার্য পরিচালনার জন্য ব্যয় হলো তাকে বলা হচ্ছে মূলধন জাতীয় পণ্য। এখন মূলধন জাতীয় পণ্য, এই মূলধন জাতীয় পণ্যের পরে আবার আরেকটি বিষয় রয়েছে সরবরাহ ও সেবা। সরবরাহ সেবা সেগুলো কি? যে সকল শিল্প পণ্য কোনোভাবেই চূড়ান্ত পণ্যের অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ যে শিল্প পণ্যগুলো কোনোভাবেই চূড়ান্ত পণ্যের অন্তর্ভুক্ত হয় না এবং যেগুলোর মেয়াদকাল অত্যন্ত স্বল্প সময়ের জন্য হয় এবং যেগুলো দৈনন্দিন কার্য পরিচালনা ও ভারী যন্ত্রপাতিকে কার্যকর রাখতে ব্যবহৃত হয় সেসব পণ্যকে সরবরাহ সেবা বলে। যেমন লুব্রিকেন্টস, পেন্সিল, কম্পিউটারের কালি, রং মেরামত। তার মানে এই শিল্প পণ্যগুলোকে কোনোভাবেই চূড়ান্ত পণ্যের অন্তর্ভুক্ত হবে না। তার মানে এগুলো কখনোই চূড়ান্ত পণ্যের অন্তর্ভুক্ত হবে না এবং এর মেয়াদকাল কিন্তু অল্প সময়ের জন্য। পেন্সিল কিন্তু সবসময় ব্যবহার করা হচ্ছে না। তারপর হচ্ছে লুব্রিকেন্টস, কম্পিউটারের কালি, এটি কিন্তু একটা সময় এসে শেষ হয়ে যাচ্ছে, যেগুলো দৈনন্দিন কার্য পরিচালনা। আমি যে কম্পিউটারের কালি যেটি ব্যবহার করছি, কম্পিউটার প্রিন্টারের কালি, রং মেরামত, ভারী যন্ত্রপাতিকে এগুলো আসলে কার্যকর রাখতে এগুলো ব্যবহার করা হচ্ছে। আমি যদি মনে করি যে একটা ফটোকপিয়ারের জন্য কিন্তু কালি প্রয়োজন হতে পারে, পেন্সিল, রং মেরামত, বিভিন্ন ধরনের মেরামত কাজের জন্য, বাড়ির জন্য রং ব্যবহার করা হতে পারে। তার মানে এগুলো কিন্তু সবসময় কিন্তু থাকবে না, একটা সময় এসে শেষ হয়ে যাবে এবং দৈনন্দিন কার্য পরিচালনার ক্ষেত্রে এটি কিন্তু ব্যবহার করা হয়। কাজেই এটিকে আমরা বলছি যে এইসব পণ্যকে আমরা বলছি সরবরাহ সেবা এবং এগুলো কোনোভাবে চূড়ান্ত পণ্যের অন্তর্ভুক্ত হয় না। এটি হলো শিল্প পণ্যের, এই বিষয়গুলো ছিল হচ্ছে শিল্প পণ্যের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা দেখতে পাচ্ছ যে মেশিনের জন্য প্রয়োজনীয় কিছু শিল্প পণ্য, আমরা মেশিনের জন্য যে কিছু প্রয়োজনীয় শিল্প পণ্য ক্রয় করে থাকি তার একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। এখন পূর্বে আমরা ভোগ্য পণ্যের একটু বৈশিষ্ট্য দেখেছিলাম। এখন এখানে শিল্প পণ্যের বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে কিছু তুলে ধরছি। প্রথমত হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য। শিল্প পণ্য ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে কি উৎপাদন, পূর্ণ প্রক্রিয়াকরণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে। এখানে হচ্ছে একটি হচ্ছে উৎপাদনের জন্য, পূর্ণ প্রক্রিয়াকরণ, আর একটা হলো ব্যবসায়িক উদ্দেশ্য। আগেরটা ছিল কিন্তু ভোগের উদ্দেশ্যে। আর ক্রয়ের আকার, এখানে এর বৈশিষ্ট্য হচ্ছে ক্রয়ের আকার। এখানে শিল্প পণ্য একসাথে বেশি পরিমাণে ক্রয় করে আর ওখানে প্রতিনিয়ত ক্রয় করে। প্রিয় শিক্ষার্থী, ক্রয়ের আকারটি এটি কি হবে যে বেশি পরিমাণে ক্রয় করছে। প্রক্রিয়াকরণ, শিল্প পণ্য আসলে কিন্তু প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু চূড়ান্ত ভোক্তার উপযোগী পণ্য বা অন্যান্য শিল্প পণ্য তৈরি করা হয়। তাই এখানে মূল কথাই হচ্ছে যে এখানে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করতে হয়। ক্রয়ের ঘনত্ব, এখানে একবারে বেশি পণ্য ক্রয় করা হয় বলে শিল্প পণ্য ক্রয়ের ঘনত্ব কম। তার মানে এখানে ক্রয় ঘনত্ব কম এ কারণেই যে এখানে একবারে বেশি পণ্য ক্রয় করা হয় কিন্তু ঘন ঘন শিল্প পণ্য ক্রয় করা হয় না, এই জন্য এর ক্রয় ঘনত্বটি কম। একক প্রতি মূল্য, শিল্প পণ্য একক প্রতি মূল্য বেশি হয়ে থাকে, কারণ এটি হচ্ছে জানি যে এটা ভারী কোনো বিষয় হতে পারে, কাঁচামাল হতে পারে অথবা কোনো যন্ত্রাংশ হতে পারে, এ কারণে বেশি অর্থ বিনিয়োগ করতে হয়। পণ্য জ্ঞান, শিল্প পণ্য ক্রেতাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে, অর্থাৎ শিল্প পণ্যের ক্রেতাদের পণ্য সম্পর্কে সাধারণত বিস্তারিত জ্ঞান থাকে, তা না হলে সে সম্পর্কে আসলে সে পণ্যটি ক্রয় করতে পারবে না।
ক্রেতার সংখ্যা, এই জাতীয় পণ্যের ক্রেতার সংখ্যা সীমিত হয়। আমরা প্রতিনিয়ত তো আসলে মেশিন কিনছি না, প্রতিনিয়ত আমরা শিল্প পণ্যগুলো ক্রয় করছি না, মোটর যন্ত্রাংশ। এটা হচ্ছে কি, এখানে আসলে ক্রেতা সবসময় কি কম থাকবে, ক্রেতার সংখ্যাটি কম থাকবে। এবং ক্রেতারা বিশেষ অঞ্চলে কেন্দ্রীভূত হয়ে থাকে। অর্থাৎ একটা বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে তারা এই ক্রয় কার্যক্রমটি পরিচালনা করতে পারে। বন্টন প্রণালী। বেশিরভাগ শিল্প পণ্য প্রত্যক্ষ প্রণালীর মাধ্যমে বাজারজাতকরণ করা হয়। অর্থাৎ শিল্প পণ্যের বন্টন প্রণালী ক্ষুদ্র। আগে দেখেছি যে বন্টন প্রণালীটি ভোগ্য পণ্যের ক্ষেত্রে বন্টন প্রণালীর যে বৈশিষ্ট্য ছিল এটি কিন্তু বিস্তৃত, কারণ সারা দেশে এটি বাজার ছিল। আর এক্ষেত্রে কিন্তু খুবই ক্ষুদ্র বা হ্রস্ব হয়ে থাকে। নির্ভরশীল চাহিদা, এই চাহিদা কি হবে, যে শিল্প পণ্যের চাহিদা শিল্প পণ্যের মাধ্যমে উৎপাদিত ভোগ্য পণ্যের চাহিদার উপর নির্ভরশীল। তার মানে শিল্প পণ্যের মাধ্যমে উৎপাদিত ভোগ্য পণ্যের চাহিদার উপর নির্ভর, যেমন পাটের চাহিদা পাটজাত পণ্যের চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ পাটের যে চাহিদাটি বৃদ্ধি পাবে সেটি পাটজাত পণ্য ব্যবহারের মাধ্যমে কিন্তু এটা হতে পারে। কাজেই শিল্প পণ্যের চাহিদা শিল্প পণ্যের মাধ্যমে উৎপাদিত ভোগ্য পণ্যের চাহিদার উপর নির্ভরশীল হবে। বিক্রয়ত সেবা। শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়ত সেবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভোগ্য পণ্যের ক্ষেত্রে কিন্তু এটা দরকার নেই। এটা আরেকটি কিন্তু বৈশিষ্ট্য। কাঁচামালে বিক্রয়ত সেবা কিন্তু প্রয়োজন নেই। তবে অন্যান্য যন্ত্রাংশের ক্ষেত্রে কিন্তু বিক্রয়ত সেবা প্রয়োজন আছে। প্রসার হাতিয়ার। শিল্প পণ্য বাজারজাতকরণে ব্যক্তিক বিক্রয় খুবই কার্যকর এবং বহুল ব্যবহৃত প্রসার হাতিয়ার। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে খুবই কার্যকর। আমরা বলেছি যে ব্যক্তিক বিক্রয় সাধারণত কোন ক্ষেত্রে, যে এটি বৈশিষ্ট্য শিল্প পণ্যের ক্ষেত্রে ব্যক্তিক বিক্রয়। আর ওখানে বলেছিলাম বিজ্ঞাপন এবং অধিক পরিমাণে বা প্রসারমূলক কার্যক্রম। এখানে এখানে বলা হলো ব্যক্তিক বিক্রয়। পণ্য স্পেসিফিকেশন। অধিকাংশ শিল্প পণ্য কিন্তু স্পেসিফিকেশন অনুযায়ী ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ পণ্যকে স্পেসিফাই করে তারপরে কিন্তু ক্রেতার কাছে বা ভোক্তার কাছে সেগুলোকে কি নিয়ে আসতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবারে তোমাদের সামনে যে কথাটি, যে বিষয়টি আলোচনা করব সেটি হলো শিল্প পণ্য বাজারজাতকরণে আসলে কি কি বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করা যেতে পারে। একটি শিল্প পণ্য বাজারজাতকরণে কতগুলো বিষয়কে বিবেচনা করতে হয়, যেগুলোর উপর ভিত্তি করে যে একটি প্রত্যেক শ্রেণীর শিল্প পণ্যের ক্ষেত্রে আসলে প্রযোজ্য। নিম্নে সেই শিল্প পণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ আমি তোমাদের সামনে আলোচনা করলাম। প্রথমত বাজার প্রকৃতি, অর্থাৎ একটা শিল্প পণ্য বাজারজাতকরণে কোন কোন বিষয়গুলোকে আমি বিবেচনা নিয়ে আসবো। প্রথমত হচ্ছে বাজার প্রকৃতি। শিল্প পণ্যের বাজার সীমিত। আমরা জানি যে একটি শিল্প পণ্যের বাজারগুলো সীমিত হয়ে থাকে, কেননা এই শ্রেণীর পণ্য সামগ্রী শুধুমাত্র শিল্পী উৎপাদনকারী ব্যবহার করে থাকে। কাজেই বাজার প্রকৃতি অনুযায়ী কিন্তু আমাকে এই সীমিত বাজারে কিন্তু শিল্প পণ্য বাজারজাতকরণ করতে হবে এবং সেটি বাজার প্রকৃতি অনুযায়ী আমাকে শিল্প পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বিষয় আমাকে বিবেচনায় আনতে হবে। পণ্যের ব্যবহার। এখন শিল্প পণ্যে কোনটি দীর্ঘদিন ব্যবহার করা যায়, অর্থাৎ কোন পণ্যটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে, আবার কোন কোনটি বারবার ব্যবহার করতে হয়। তাহলে তাই এক এক শ্রেণীর শিল্প পণ্য কিন্তু বাজারজাতকরণে এক এক বিষয়টি কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে পণ্যের ব্যবহারের ক্ষেত্রে আমরা বললাম যে কোন শিল্প পণ্যটি দীর্ঘ সময় ব্যবহার হচ্ছে এবং কোন শিল্প পণ্যটি কম সময় ব্যবহার হচ্ছে সেটিও কিন্তু বিবেচনায় আনতে হবে। এরপরে হচ্ছে ক্রয়ের হার। শিল্প পণ্যের কোনটি বারবার ক্রয় করতে হয়, অর্থাৎ শিল্প পণ্যের কোন বিষয়টি বারবার ক্রয় করতে হবে এবং শেষ হলে পুনঃ উৎপাদনের জন্য আবার ক্রয় করতে হয়, সেটিকেও কিন্তু বিবেচনায় আনতে হবে। তাহলে একটা বিবেচনার বিষয় হলো বাজারের প্রকৃতি অনুযায়ী আমাকে শিল্প পণ্য বাজারজাতকরণ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে পণ্যের ব্যবহার। কারা কারা এই পণ্য ব্যবহার করছে এবং কতদিন ধরে। 3 নাম্বার হচ্ছে ক্রয়ের হার। ক্রয়ের হারটাও কিরকম। এছাড়াও আরো কিছু রয়েছে শিল্প পণ্য বাজারজাতকরণে আরো কিছু বিবেচ্য বিষয়, যে সংরক্ষণ ব্যবস্থা। শিল্প পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু আমাকে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে কিনা সেটিও কিন্তু আমাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। মূল্যমানের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি পণ্যের মূল্যমানের ক্ষেত্রে যদি বিবেচনা না আনি, দেখা গেল যে একটি পণ্যের মূল্য অধিক রাখা হলো, সেক্ষেত্রে কিন্তু পণ্যটি বিক্রি নাও হতে পারে। কাজে শিল্প পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে মূল্যমানটিও কিন্তু আমাকে দেখতে হবে। কারিগরি জ্ঞান। অবশ্যই কিন্তু কারিগরি জ্ঞান থাকতে হবে। একটা মোটর তৈরি করতে গেলে কারিগরি জ্ঞান যদি না থাকে তাহলে শিল্প পণ্যের বাজারজাতকরণে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এবং বিবেচনার বিষয়, যে কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে, বা যিনি শিল্প পণ্য বাজারজাতকরণ করছেন তাকে কিন্তু কারিগরি জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে। তা না হলে হয়তো আমি একটি মোটরকে নিয়ে গেলাম, কিন্তু মোটর সম্পর্কে ক্রেতার কাছে আমি বলতে পারলাম না যে এখানে কোন কোন বিষয়গুলো যুক্ত আছে, তাহলে কিন্তু সে পণ্যটি ক্রেতা আকর্ষণ থাকবে না। এরপরে হচ্ছে সম্পর্কিত পণ্য। শিল্প পণ্যে আরেকটি বিবেচনার বিষয় হলো যে ওই সম্পর্কিত অন্য পণ্য আছে কিনা সেটিও কিন্তু বিবেচনা আনতে হবে। অর্থাৎ আমি যে পণ্যটি বাজারজাতকরণ করছি সেই সম্পর্কিত অন্য কোনো পণ্য আছে কিনা সেটিকে আমাকে জানতে হবে। স্থান এবং পরিবহন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন স্থানে আমি শিল্প পণ্যটিকে বাজারজাতকরণ করছি এবং পরিবহনের সুযোগ আছে কিনা। দেখা গেল আমি যে জায়গাটিতে পণ্যটিকে পরিবহনের ব্যবস্থা নিচ্ছি সেখানে হচ্ছে যে পরিবহনের ক্ষেত্রে সুযোগ নাই।
কিংবা এমন কোনো দুর্গম এলাকায় দিয়েছি, সেটিও কিন্তু শিল্পপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে দেখা গেল যে সেই পণ্যটিকে সেখানে পৌঁছানো যাচ্ছে না। তাহলে আমাকে বিবেচনায় আনতে হবে স্থান এবং পরিবহনের বিষয়টি। এরপর হচ্ছে বিক্রয়োত্তর সেবা এবং শিল্পপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রয়োত্তর সেবা। একজন ব্যক্তি যখন তার পার্টস থেকে কিনে নিয়ে আসছে মেশিনের যন্ত্রাংশ, তখন সেটি লাগানোর পরে আবার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় তাকে কিন্তু বিক্রয়োত্তর সেবাটি দিতে হবে। এটিও কিন্তু বিবেচনায় নিয়ে এসে তাকে একজন শিল্পপণ্য বাজারজাতকরণকারীকে বা সে বাজারজাতকরণ করতে হবে। প্রসার কর্মসূচি। অবশ্যই শিল্পপণ্য বাজারজাতকরণে কিন্তু প্রসার কর্মসূচি গ্রহণ করতে হবে। একটু আগে আমরা কথা বলেছি এখানে ব্যক্তি বিক্রয়ের কথা গুরুত্ব আরোপ করা হয়েছে। তার মানে ব্যক্তি বিক্রয়ের মাধ্যমে কিন্তু শিল্পপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করলাম যে শিল্পপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় আনা যায়। এবারে যে এতক্ষণ আমরা কথা বললাম ভোগ্যপণ্য শিল্পপণ্য নিয়ে। এখন এই ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আমি তোমাদের সামনে সেই পার্থক্যগুলো তুলে ধরব। প্রথমত হচ্ছে যে সংজ্ঞাগত পার্থক্য। যেসব পণ্য আমরা সরাসরি ভোগের জন্য ব্যবহার করে থাকি সেসব পণ্যকে ভোগ্যপণ্য বলে। আর পক্ষান্তরে যে সকল উপকরণের সাহায্যে শিল্প উৎপাদন কার্য চালায় তাকেই শিল্প পণ্য বলে। তার মানে একটা ভোগের জন্য ব্যবহার করা হচ্ছে, আর যে উপকরণ হচ্ছে যে শিল্প উৎপাদন কার্য, অর্থাৎ যেগুলো পুনরায় উৎপাদন কার্যের জন্য ব্যবহার করা হচ্ছে তাকে বলা হচ্ছে শিল্প পণ্য। উদাহরণ এখানে চাল, তেল, ডাল, সাবান, টুথপেস্ট ভোগ্য পণ্যের উদাহরণ। আর এক্ষেত্রে কাঁচামাল, যন্ত্রপাতি, কয়লা, গ্যাস এগুলো কিন্তু এই উপকরণগুলো ব্যবহার হচ্ছে উৎপাদন কার্য পরিচালনার জন্য। এই জন্য বলা হচ্ছে এগুলোকে শিল্প পণ্য। ব্যবহার ভোগ্য পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহার করা হয়। সাধারণত ভোগ্য পণ্য কি করা হচ্ছে চূড়ান্ত ভোগের জন্য ব্যবহার করছে, আর শিল্প পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহার করা যায় না। মূল্য ভোগ্য পণ্যের মূল্য সাধারণত কম থাকে। আমরা একটু আগেও কথা বলেছি ভোগ্য পণ্যের মূল্য সাধারণত কম থাকে, কারণ এটা প্রতিনিয়ত কিনতে হচ্ছে, প্রতিনিয়ত ব্যবহারের জন্য এটিকে এবং ভোগের জন্য এটিকে ক্রয় করতে হচ্ছে। এর লেনদেনে প্রচুর অর্থের প্রয়োজন হয় না। আর শিল্প পণ্যের মূল্য বেশি থাকে এবং এর লেনদেনে প্রচুর অর্থের প্রয়োজন হয়, কারণ শিল্প পণ্যের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কিনছি না। আমরা একটা যন্ত্রপাতি বা মেশিন ক্রয় করতে গেলে এর মূল্য কিন্তু সবসময় বেশি থাকে এবং লেনদেনেও কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়। এছাড়াও আরো কিছু পার্থক্যের বিষয় রয়েছে, যেমন ক্রয় পরিমাণ। এই পণ্যের ব্যবহারকারীরা স্বল্প পরিমাণে ক্রয় করে থাকে। তার মানে ভোগ্য পণ্যের যারা ব্যবহারকারী তারা কিন্তু স্বল্প পরিমাণে এটি আসলে ক্রয় করে থাকে। আর এ জাতীয় পণ্যের ব্যবহারকারীরা শিল্প পণ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহারকারীরা বৃহৎ আকারে এবং এর ক্রয়টা কিন্তু বেশি বেশি পরিমাণে করে থাকে, আর এটা স্বল্প পরিমাণে। তার মানে শিল্প পণ্য যারা ক্রয় করছে ব্যবহারকারী তারা বৃহৎ আকারে এটি ক্রয় করছে, আর ভোগ্য পণ্যের ক্ষেত্রে এটি স্বল্প পরিমাণে। স্পেসিফিকেশন ভোগ্য পণ্যের ক্ষেত্রে স্পেসিফিকেশন পণ্যের স্পেসিফিকেশন দেওয়ার দরকার নেই। শিল্প পণ্যের ক্ষেত্রে অবশ্যই পণ্যের স্পেসিফিকেশন দিতে হবে। প্রক্রিয়াজাতকরণ ভোগ্য পণ্য কিন্তু প্রক্রিয়াজাতকরণ ছাড়াই ব্যবহার করা হয়। ভোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ করা প্রয়োজন নেই। শিল্প পণ্য প্রক্রিয়াজাতকরণ করে তারপরে কিন্তু ব্যবহার করা হয়। এরপরে ব্যবসায়িক ওঠানামা। প্রিয় শিক্ষার্থী, যে ব্যবসায়িক ওঠানামা ভোগ্য পণ্যের উপর তেমন বিশেষ কোনো প্রভাব বিস্তার করে না। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যে ওঠানামা হচ্ছে ভোগ্য পণ্যের উপর তেমন কোনো বিশেষ প্রভাব বিস্তার করছে না। পক্ষান্তরে শিল্প পণ্য অধিক মাত্রায় ব্যবসায়িক ওঠানামার দ্বারা প্রভাবিত হয়। এরপরে বাজারের আয়তন। বাজারের আয়তন আমরা বলেছি ভোগ্য পণ্যের বাজার কিন্তু ব্যাপক ও বিস্তৃত। আর পক্ষান্তরে শিল্প পণ্যের বাজার একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ। এরপরে বাজারজাতকরণ চাহিদা। ভোগ্য পণ্যের বাজারজাতকরণ চাহিদা কিন্তু নমনীয়, আর শিল্প পণ্যের বাজারজাতকরণ চাহিদা অনমনীয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে একটি ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা এই ভোগ্য পণ্য এবং শিল্প পণ্যের মধ্যে যে পার্থক্য এবং ভোগ্য পণ্য শিল্প পণ্য সম্পর্কে যে বিশেষ বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করলাম সেই বিষয় থেকে তোমরা উপকৃত হয়েছো। এছাড়াও ভোগ্য পণ্য শিল্প পণ্যের যে প্রকারভেদগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলো নিয়ে তোমরা উপকৃত হয়েছো। এবং আমার এই ক্লাসটি আবারও আমি তোমাদের সামনে জানাচ্ছি, আমি এই ক্লাসটি বা লেকচারটি তৈরি করতে যে বিষয়গুলো সহায়তা নিয়েছি সেটি হচ্ছে বাজারজাতকরণ নীতিমালার সঞ্জিত সার বইটি এবং পাশাপাশি উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সহায়তা নিয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি দেখে উপকৃত হবে। সকলেই ভালো থাকবে। খোদা হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।